Youth Adda, Rocky Adda, Kore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Khula Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর সবকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যান্ড শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার আরো একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজ প্রথমেই থাকছে দুই হুজুরের গল্প। অগ্নি পরীক্ষা, যেটা আমরা অ্যাকচুয়ালি একসময় সিনেমায় দেখেছিলাম, যেটাতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। প্রাইমারিলি যখন এই অফারটা আসে আমি চমকে গেছিলাম যে এই গল্পটা এবং অত বড় একজন অভিনেতা অভিনয় করেছেন, এইটা আমি করব, এটা খুবই অদ্ভুত আর কি। এরপর থাকছে সিনেমা নিয়ে আলোচনা, শয় সিনেমা। তো এক্ষেত্রে হাস্তারকে আমরা ঠিক কারো রূপক কি বলতে পারি? অবশ্যই হাস্তার তো মানুষের লোভেরই মূর্ত রূপ। মানে হাস্তারকেই যদি তুমি দেখো, তার জন্ম কাহিনীটাই একটা লোভের জায়গা থেকে তৈরি হচ্ছে। মানে হাস্তারের ওপরে দেবতাদের ক্রোধ কেন? কারণ সে লোভ করেছিল, এবং হাস্তার নিজে খোদ মানুষের লোভের প্রতিভূ হয়ে আসছে। এই যে টুম্বারের শেষে এত অগুন্তি হাস্তার নেমে আসতে থাকে, এইটা অনেকে মানে যখন ছবিটা বেরিয়েছিল তখন অনেকে বলেছিলেন এতগুলো হাস্তার এলো কোত্থেকে। তাহলে আমরা প্রথমেই চলে যাই মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা বিশ্বা বসু বিশ্বাসের সঙ্গে আড্ডায়। ইউথ আড্ডায় সকলকে স্বাগত দুই হুজুরের গপ্পে। আমাদের সঙ্গে আজকে দুই হুজুরের গপ্পে আমরা পেয়ে গেছি অভিনেতা বিশ্বা বসু বিশ্বাসকে। বিশ্বা, স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ ইউথ আড্ডায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, অনেক ধন্যবাদ। একদম। এবার আমরা তো অভিনেতা হিসেবে বিশ্বাকে পেয়েছি এবং তার একটা জার্নির কথা আমরা জানবো আজকে, কিন্তু প্রথমেই যেটা জানতে ইচ্ছা করছে বা বন্ধুদেরও জানানোর কথা, সেটা হচ্ছে যে ছোটবেলার কথা, একটু ছোটবেলার দিনগুলোর কথা জান। ছোটবেলা আমার কেটেছে মালদায়। মালদাতেই আমার জন্ম এবং প্রথম 13-14 বছর আমার জীবনের মালদাতেই কেটেছে। মালদাতে আমাদের পরিবারে মা বাবা, ঠাকুরদা ঠাকুমা, এবং আমি ঠাকুরদা ঠাকুমার স্নেহে অনেকটা বড় হয়েছি আর কি। আমি মালদায় পড়াশুনো করার সময়, সেই সময় আমার ঠাকুরদা ছোটোবেলা থেকে বিভিন্ন কাজে আমাকে উৎসাহিত করা আর কি, খেলাধুলো। হ্যাঁ, এবং একটা খুব মজার বিষয় সেটা হচ্ছে যে পেশায় আমি এখন আছি, অভিনয়, সেইটার সঙ্গে বা সেইটার প্রতি সেই অর্থে আমি যখন মালদায় ছিলাম আমার খুব একটা কোনো যোগাযোগ ছিল না, বা খুব যে ইন্টারেস্ট ছিল তাও নয়, বরং আমি অনেক বেশি খেলাধুলো করা ইত্যাদি নিয়েই ছিলাম। তো আর আমাদের মালদার যেটা সবথেকে বড় ব্যাপার ছিল যে এখন যেমন এখানে চলে আসার পরে পাড়া বিষয়টা, পাড়ার বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব, এই বিষয়টা খুব কমে গেছে। আমার ছোটবেলাটাই ভীষণ রকমের একটা পাড়ার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে খেলাধুলো করা, একসঙ্গে আড্ডা মারা, আমাদের বন্ধুদের একটা বড় গ্রুপ ছিল। হ্যাঁ, তো সেইভাবে কেটেছে ছোটবেলাটা আর কি। মানে পাড়া কালচার যেটাকে আমরা বলি, ভীষণ ভীষণ যে মানে স্কুল থেকে ফিরে সেই ব্যাগটা রেখে ড্রেস চেঞ্জ করে একদম খাওয়া দাওয়া, মানে মাথায় থাক আগে আমি খেলতে ছুটবো আর কি। হ্যাঁ, মা তো পেছন পেছন একটু খেয়ে যা, টিফিন করে যাই, একদম। কিন্তু তখন খেলাটা বেশি ইম্পর্টেন্ট আর কি, বন্ধুরা চলে আসতো ডাকতে বাড়ি, এবং ওই সময়টা ছেলে মেয়ে নির্বিশেষে প্রায় 6-7 অবধি তো প্রায় সবাই মিলে একসঙ্গে খেলা হতো। মানে সেটা সব রকম খেলাই আমরা খেলতাম, সব রকম খেলা, সব রকম খেলা, সেই ছোটবেলার কথা। এবার একটু মালদা থেকে আমরা আরেকটু জার্নিটাকে এগোই। মালদা থেকে তারপরে কোথায় যাওয়া হয়? মালদা থেকে আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, তো ট্রান্সফার হলো এখানে বেলঘড়িয়াতে। তো তখন আমরা পরিবার শুদ্ধ, মানে আমি মা আর বাবা এখানে চলে আসি বেলঘড়িয়াতে আর কি। বেলঘড়িয়াতে এসে এবং একটা অনেকটা পরিবেশের একটা ডিফারেন্স হয়, এবং আমি মালদায় পড়তাম রামকৃষ্ণ মিশনে, এবং এখানে আমি একটা গভর্নমেন্ট বয়েজ স্কুলে ভর্তি হই বেলঘড়িয়াতে। ফলে যেটা হয়, দুটো স্কুলের দুরকম অ্যাটমসফিয়ার, এবং বন্ধু বান্ধবদের নতুন বন্ধু বান্ধব, নতুন জায়গা। তো বেলঘড়িয়াতে কোপ আপ করতে একটুখানি সময় লাগে বা একটু অ্যাডজাস্টমেন্ট খুব স্বাভাবিক। মানে আমি এমনিতে আমি নিজে খুব লাজুক, হ্যাঁ, এবং আমার একটু মিশতে সময় লাগে মানুষজনের সঙ্গে, আমার বন্ধু বান্ধবদের খুব ক্লোজ বন্ধু বান্ধব ছাড়া আর কি। তো ফলে একদম হঠাৎ করে একটা নতুন জায়গায় চলে আসা, এবং মিড সেশনে এসে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। ফলে সবটা মিলিয়ে কিছুদিন একটু মানে সেই চাপটা ছিল যে কিভাবে নতুন জায়গায় কোপ আপ করতে পারবো। কিন্তু তারপর এখানেও যেটা হয়, আস্তে আস্তে
2-3 জন বন্ধু বান্ধব হয়ে যায়, হ্যাঁ তারা ভীষণ হেল্প করে পুরো ব্যবস্থাটার সঙ্গে যাতে মানিয়ে নেওয়ার সুবিধাটা হয় আর কি। এবং বেলঘড়িয়াতে এসেই আমার প্রথম থিয়েটারের অভিনয় করার শুরু আর কি। তো একদিক দিয়ে আমি বলবো যে এই আশাটা পজিটিভ। হ্যাঁ, কারণ প্রথমে কিছুদিন আমি ভাবছিলাম যে আমি ইনফ্যাক্ট বাড়িতে আমি মা বাবাকে বলতাম যে এখানে ভালো লাগছে না, চলো মালদায় ব্যাক করে চলে যাই, ছোটবেলায় যা হয় হ্যাঁ চলে যাই। কিন্তু তারপরে যখন কিছুদিন গেল আস্তে আস্তে আমি এনগেজমেন্টগুলো খুঁজে পেলাম বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং থিয়েটার করা এই কাজগুলো যখন আস্তে আস্তে যুক্ত হতে শুরু করলো তখন ভালো লাগতে শুরু করলো যে না ঠিক আছে এবার ঠিক আছে। মানে আচ্ছা, এই থিয়েটারের প্রসঙ্গে একটু আগেই জেনে নিই, সেটা হচ্ছে বাবা বা পরিবারের সাপোর্ট কিভাবে, একটু বাবার গল্প শুনি। আমার বাড়িতে আমি যে সময় আমি আমার বাবা মা বা ঠাকুরদাকে দেখেছি, ঠাকুমাকে দেখেছি, তারা তখন যে অভিনয় করছেন বা থিয়েটার করছেন তা নয়, কিন্তু আমি গল্প শুনেছি অনেক। আচ্ছা, আমার ঠাকুরদা কোচবিহারে ছিলেন, তারপরে মালদায় ছিলেন, এবং তিনি দীর্ঘদিন থিয়েটার চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বাহ। এবং আমার ঠাকুমা, আমার বাবা ছোটবেলায়, পিসিরা সবাই মঞ্চে অভিনয় করেছেন। মানে জিনগত একটা ট্র্যাডিশন রয়েছে বলে তো একদম বলে তো। এবং আমি ছোটবেলা থেকে তাদের কাজের গল্প শুনেছি, এবং সেইটা একটা ইন্টারেস্টের জায়গা ছিল যে কিভাবে, এবং আমার ফ্যামিলির সবাই মিলে একটা নাটকে অভিনয় করছে। আচ্ছা, এরপরে একটু আসি যে মানে পড়াশোনা একেবারে 12 অবধি যেরকম সবাই পড়াশোনা করে সেরকম হলো, তারপরে গ্র্যাজুয়েশন মাস্টার্স, এই জার্নিটার কথা একটু শুনি। পড়াশুনো তো আমি বেলঘড়িয়াতে স্কুল কমপ্লিট করেছি, তারপর আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হই বাংলা পড়তে, এবং সেখানেই বাংলায় গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স শেষ করা। তারপরে রূপকলা কেন্দ্রে আমি ফিল্ম স্কুলে ভর্তি হই ফিল্ম এডিটিং নিয়ে পড়াশোনা করার জন্য। তো আমি একটু যাদবপুরের জার্নিটা একটু জানি। এমনিতে খুব লাজুক মানুষ, এবং আমি যখন মালদায় ছিলাম ছোটবেলায় তখন আমি সত্যি ভাবিনি যে আমি অভিনয় করব বা মানুষজনের সামনে পারফর্ম করব। ইনফ্যাক্ট আমাদের স্কুলেও নাটক হতো মালদায় যখন আমি পড়তাম, তো তখনও যখন অভিনয় করার জন্য খোঁজা হতো যে কে অভিনয় করতে, আমি সবার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম চুপ করে, যাতে আমাকে দেখা না যায়, হ্যাঁ কোনোভাবেই আমাকে আইডেন্টিফাই করে অভিনয় করতে না ঢুকিয়ে দেয়। প্রচন্ড ভয় পেতাম। বেলঘড়িয়াতে আসার পর এবং আরো বেশি করে যাদবপুরে আসার পর, বেলঘড়িয়াতে যেটা ছিল বিষয় সেটা হচ্ছে যে রতন কুমার দাস, যিনি এখন বাংলায় নাটককার অনুবাদক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন, তিনি আমাদের স্কুলের শিক্ষক ছিলেন। তো সেই সময় স্কুলে সব জায়গায় থিয়েটার সব জায়গায় হতো না। লাকিলি আমি যে স্কুলে পড়তাম সেখানে নিয়মিত একটা থিয়েটারের চর্চা ছিল, এবং সেইটা আমাকে একটা পরিমাণ থিয়েটারের কাজটা করতে সাহায্য করেছে। এবং স্কুলে যখন আমি ধরো ক্লাস 1টার সময় ক্লাস কামাই করে রিহার্সাল করতে যেতে হতো, এবং তখন আমার বন্ধুরা বা টিচাররাও আমাকে হেল্প করতো, হ্যাঁ ওর তো রিহার্সাল আছে ও চলে যাক, কোনো অসুবিধা নেই, ক্লাস কামাই করলে কোনো সমস্যা নেই। তখন কিন্তু ওটা একটা মজা যে আমার ক্লাসটা করতে হচ্ছে না, সবথেকে মজা হচ্ছে আমার ক্লাসটা করতে হচ্ছে না, একটা ভালো এক্সকিউজ আছে ক্লাস না করার। এবং আমাদের স্কুলের পুরনো বিল্ডিং এ 4 তলার উপরে একটা ঘর ছিল রিহার্সাল করা, সেখানে আড্ডাও হতো, রিহার্সালও হতো। তো তখন আস্তে আস্তে এই এক্সপোজার গুলো আমি দেখতে শুরু করেছিলাম কাজ করার, এবং স্কুল থেকে বিভিন্ন জায়গায় থিয়েটার করতে যাওয়া। এবং এই ইউনিভার্সিটির কথা এইভাবেই এই কারণেই বলছি, আমার শেষ বছর স্কুলে যখন ওই অনিকের গঙ্গা যমুনা নাট্যোৎসব হতো, তো আমরা ওই ইন্টার স্কুল কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। সে বছর নাটক করতে গিয়ে ইন্টার ইউনিভার্সিটি যে কম্পিটিশন, সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাটকটি প্রথম হয়েছিল। অধ্যাপক শেখর সমাদ্দার, তার নাটক মহিলা ইনচার্জ, সেটা হয়, এবং দেখে আমার দারুণ লেগেছিল, এবং যারা অভিনেতা ছিলেন তারাও যাদবপুরের অভিনেতা। তখনই একটা সামহাও ইন্টারেস্ট আমার করেছিল যে এই প্র্যাকটিসটার মধ্যে যদি যাওয়া যায়, এই যে কালচারটা এখানে যদি যাওয়া যায়, সেটা একটা কারণ আমার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাওয়ার যে ইন্টারেস্টটা আর কি। তো ঘটনাচক্রে তাই ঘটলো, এবং ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম অনেক সিনিয়র পেলাম যারা থিয়েটার করে এবং বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত। এবং যাদবপুরের যেটা সুবিধা, একটা ওপেন ক্যাম্পাস, সেখানে বিভিন্ন ধরনের আর্টের প্র্যাকটিস চলছে, সেটা চলছে সবসময়, এবং তার পরিবেশটা টিচাররাও প্রফেসররাও অ্যালাউ করেন, যেটা সবথেকে বড় কথা। এবং মাল্টিডিসিপ্লিনারি কাজ হয় তো, মানে এই ডিপার্টমেন্ট মানে ওঠায় যাবে না, এটা করবে না, না, ভীষণ কালেক্টিভ কোলাবোরেটিভ একটা প্র্যাকটিসের জায়গা রয়েছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মানুষজনের সঙ্গে কথাবার্তা আদান প্রদান, সেইটা আমার যাদবপুরে এসে আরো বেশি করে আরো বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে এক্সপোজারটা আরো দিয়ে দিল। এবং তারপর গ্র্যাজুয়েশন মাস্টার্স করার পর তারপরে রূপকলায়, এবার রূপকলার জার্নি একটুখানি যাই, যে রূপকলায় মানে হঠাৎ করে কেন মনে হলো যে এই ক্যামেরার পেছনে যে কাজকর্ম হয়, হ্যাঁ ক্যামেরার সামনে তো একরকম, মঞ্চে পিলপিল করছে কালো মাথা, তার সামনে অভিনয় করা, কোনো এডিট নেই, কাট নেই, কিচ্ছু নেই, ওয়ান শট একদম, সেখান থেকে হঠাৎ করে মনে হলো ক্যামেরার পেছনে কি কি হয় জানতে ইচ্ছা করে, বা রূপকলায় যাওয়া, এটার একটুখানি। এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে নয়, বরং অভিনয়টাই হঠাৎ করে আর কি। আচ্ছা, মানে এইটার যেমন আমি ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের গল্প পড়া, গল্প শোনা, আমি ছোটবেলায় আমার বাবার থেকে ঠাকুমার থেকে প্রচুর গল্প শুনতাম, এবং আমার গল্প বলা এবং শোনা এই বিষয়টার প্রতি একটা ইন্টারেস্ট ছোটবেলা থেকে ছিল।
তারপরে যখন ধরো আমি আস্তে আস্তে একটু বড় হলাম, সিনেমা দেখতে শুরু করলাম, সিনেমা বলে একটা ব্যাপার হয়, ডিরেক্টর ভাবেন, তার একটা ভাবনা আছে ইত্যাদি, তখন থেকে আস্তে আস্তে এটা ইনফ্যাক্ট স্কুলে পড়ার সময় থেকে ক্লাস 11-11 যখন আমি, তখন থেকে আমার মাথায় ওই পোকাটা ঢুকতে শুরু করেছে যে ছবি সিনেমা বানানো, একটা গল্প বলা যায় সিনেমাতে নিজের মতন করে, তার কিছু মেকানিজমস আছে। তো ফিল্ম স্কুলে পড়ার ইচ্ছেটা বরং সেটা খুব জেনুইনলি আমার স্কুলে পড়ার সময় থেকেই ছিল, এবং যে কারণেই গ্র্যাজুয়েশনে আরো বেশি করে যে সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করবো, যেটা আমার ওটা সুবিধা হয়, হ্যাঁ একটা পরিমাণ আমার হেল্প হয় আর কি। তো সেই কারণেই এবার আমি যে বছর মাস্টার শেষ করি, সেই সময় রূপকলা কেন্দ্রের অ্যাডমিশন, রূপকলা কেন্দ্র, এবং আমি তখন প্রদীপ্ত ভট্টাচার্য পরিচালক, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তো তিনি আমাকে খানিকটা গাইড করেন, সাজেস্ট করেন যে তুমি ফিল্ম এডিটিং নিয়ে পড়তে পারো, এবং এডিটিং সম্পর্কে তখন একটু একটু করে জানা যে হ্যাঁ যে কি হয়, কেন, কি বৃত্তান্ত। এবং সেটা আমার নিজের খুব ইন্টারেস্টিং লাগে যে একটা জিনিস অনেক রকমভাবে শুটিং হচ্ছে, এবং তারপরে যখন সেটা টেবিলে আসছে, এডিট টেবিলে আসছে, সেটা আবার নতুন করে সেই গল্পটা তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে। তো এই 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 বিষয়টা আমাকে খুব ইন্টারেস্ট করে আর কি। তো সেইখান থেকে আমি রূপকলায় তারপরে পরীক্ষা দেওয়া, যেভাবে প্রসেস যেরকম হয় আর কি, এবং সেখান থেকে রূপকলায় ঢুকে পড়া, এবং তারপরেরটা তো একটা চমৎকার জার্নি। প্রতিদিন নতুন নতুন করে ফিল্ম মেকিং এবং তার যে নানাবিধ অ্যাসপেক্টস রয়েছে সেটা শিখতে যাওয়া, এটা খুব আমার নিজের জীবনের খুব জরুরি এবং খুব মূল্যবান একটা সময় রূপকলা কেন্দ্র। আচ্ছা, এরপরে তো নিজের কাজ করা, হ্যাঁ মানে সেটা ডিপ্লোমার কাজ যেটা হয় সেটা তো করা, তার সঙ্গে সঙ্গে নিজে প্রফেশনালি কাজ করা, আব্রাহামের কথা বলতে পারি বা তারপরে ফিল্মের কথা আসতে পারি, তাই একটুখানি এইগুলোর অপরচুনিটি কি করে এলো বা সেই গল্পটা শুনি। হ্যাঁ, এই রূপকলায় পড়তেই যেটা হয় আর কি, মানে আমার যে পরিকল্পনাটা ছিল যে ক্যামেরার পেছনে কাজ করার মূলত, সেইটা একটু শিফট করতে শুরু করে আর কি। এবার আমি অনেকদিন থেকে থিয়েটার করতাম, এবং রূপকলায় আমার যারা সিনিয়র ছিল আর কি, যে দাদা দিদিরা ছিল আর কি, তারা অনেকেই জানতো যে আমি অভিনয় করি, এবং আমার বন্ধু বান্ধবদের কাজে বা তাদের কাজেও আমাদের যে প্রজেক্ট ফিল্মসগুলো হয়, নিজের কাজের সঙ্গে টুকটাক অভিনয় করা ইত্যাদি চলতেই থাকতো। তো সেই সময়ই হঠাৎ করে আমি কিছু বিজ্ঞাপনে অভিনয় করার সুযোগ পাই, এবং সেটা খুবই হঠাৎ করে আর কি। যেহেতু আমি থিয়েটার করতাম, তো আমার পরিচিত কিছু সূত্রে তখন কিছু বিজ্ঞাপনের জন্য একটা চরিত্রে খোঁজা হচ্ছিল, তো আমার নাম সাজেস্ট করা হয়, এবং রূপকলার ক্লাস তখন আমার চলছে। আমি দেখলাম যে ঠিক আছে, 1-2 দিনের অল্প দিনের কাজ আমি করতেই পারি, হ্যাঁ আমার নিজের যেহেতু ইন্টারেস্টও ছিল একটা। তো সেইখান থেকে আমার প্রথম 2015 সালে পেশাগতভাবে ক্যামেরার সামনে অভিনয় করার শুরু আর কি। হ্যাঁ, মানে আমি হঠাৎ করেই শুরু করে দিই, এবং সেইখান থেকেই সেই বিজ্ঞাপনের 2-3টে কাজ করার পরে সেটার পরিচিতি সূত্রে খানিকটা টেলিভিশনের প্রথম কাজ 2017 সালে প্রেমের কাহিনী বলে একটি সিরিয়াল, সেখানে আমি মাস 4 অভিনয় করি। এবং সেই সময়ই আমাদের রূপকলার সিনিয়র ছিলেন কোনারক মুখার্জি আব্রাহাম বলে একটি ছবি তৈরি করছিল, এবং সেটাতেই কোনারকদা হঠাৎ করেই জানতে পারে যে এই ছেলেটি আমাদের ইনস্টিটিউটের জুনিয়র, সে এডিট শুধু করে না, সে অভিনয় করে। তো এবং এই পুরো শুটিং প্রসেসটাই আমি রূপকলায় পড়াকালীনই হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে অনেক দিন ধরে আব্রাহামের শুটিং হয় বিভিন্ন ফেজে, এবং এটা একটা ভালো জিনিস, আমার নিজের প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের প্রতি একটা টান তো থাকে। এই ছবির রিহার্সাল ওয়ার্কশপও কিছু রূপকলাতেই হয়েছে। আচ্ছা, মানে আমি ক্লাস করে বিকেলবেলা ক্লাসের পরে 1.5 ঘন্টা রূপকলার কোনো একটা রুমে বা কোথাও একটা তার রিহার্সাল হচ্ছে, ওয়ার্কশপ। এটা আর কে ছিল? এটা রজতাভ দত্ত অভিনয় করেছেন, আর নৈরিত বসাক অভিনয় করেছেন। অল্প 3-4টেই চরিত্র ছিল না। এটা তো তৈরি হয়ে গেল। এবার তারপরে আস্তে আস্তে এই যে সিরিয়ালে ছোট পর্দায় আসা, বড় পর্দায় কাজ করা, আমাদের কমার্শিয়ালে কাজ করা, সেগুলো তো একরকম। এবার ছোট পর্দায় আসাটা মানে এটা তো গেল একটা প্রথম কাজ, ছোট পর্দায় আসা, এবং সেখানে কি ছোট পর্দায় অ্যাকচুয়ালি আমি 17 সালে যখন প্রথম ছোট পর্দায় কাজ করি, আমার খুব অনেস্টলি স্পিকিং আমার একদম ইন্টেনশন সেই অর্থে ছিল না যে আমি নিয়মিতভাবে টেলিভিশনে নিয়মিতভাবে কাজ করব। আমার তখনও ওটাই ইন্টারেস্ট যে আমি ক্যামেরার পেছনেই কাজ করব, মাঝে মাঝে সামনে এলাম এইটুকুই আর কি, যেটুকু যা সুযোগ পাওয়া যায়। এবার 2019-এ যখন আমার বেসিক্যালি রূপকলার কাজ শেষ হয়ে এসছে, আমার ডিপ্লোমা ছবির কাজকর্ম চলছে শেষের দিকে, তখন হঠাৎ করেই, এবং সেটাও রূপকলা কেন্দ্রেরই আরেক সিনিয়রের সূত্রে আর কি, হঠাৎ করেই এই করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিক, সেখান থেকে একটা ফোন আসে, এবং আরও কিছু টুকটাক কাজের চয়েসের মাঝখানে আমার মনে হয় যে আপাতত এই কাজটা করলে হয়। এবং যেটা হয়েছিল আর কি, দীর্ঘদিন আমার পড়াশুনো তখনও চলছে, ডেফিনেটলি একটা পেশাদারি জায়গায় ঢোকার একটা চাপ থাকে আর কি। তো সেই জায়গায় লম্বা দিনের শুটিং, অনেক দিনের শুটিং ওটা, এবং সেখানে ওই কল টাইম একদম টানা, সেটা অভিজ্ঞতাটাই অন্যরকম। যদিও
টেলিভিশনের ফরম্যাটের অভিজ্ঞতাটা আমার অলরেডি তখন হ্যাঁ, হয়েছে, হয়ে কিন্তু গেছে। অত দিন ধরে আমি সত্যিই জানতাম না যে আমি যখন রানী রাসমণিতে অভিনয় করতে ঢুকবো 2.5 বছর আমি সেই ধারাবাহিকটায় অভিনয় করবো। আচ্ছা, ওখানে কোন চরিত্রটা ছিল তোমার? আমি অভিনয় করতাম ভূপাল চন্দ্র বিশ্বাসের চরিত্রে, মথুরবাবুর মথুরামোহন বিশ্বাস, তার বড় ছেলে। বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার কি হচ্ছে, এখন দেখা আর ওই অত বছর আগে তোমাকে দেখা, দুটোর মধ্যে কিন্তু সেই জায়গাটা অনেক। হ্যাঁ, সেটাও প্রায় তো 5 এটা বছর, কিন্তু হ্যাঁ। বন্ধুরা দেখতে দেখতে অবশ্যই ভাবছে ও ওই চরিত্রটার সঙ্গে একদম ঠিক তাই, চোখ মুখ নাকের তো একদম সুন্দর মিল। অভিনেতার চেহারা তো বদলাতে একদম, থাকে, কিছু বদলাতে করার থাকে। নেই। হ্যাঁ, না কিন্তু বললে চরিত্রের নাম বলে কি হয়, সঙ্গে সঙ্গে হ্যাঁ, একদম হ্যাঁ, হ্যাঁ, একটা মানে এবং পরিষ্কার প্রচুর হয়ে যায় মানুষ একদম। দেখেছেন রানী রাসমণি, প্রচুর মানুষ একদম ভালোবাসা এবং দিয়েছেন এবং কাজটাকে। এই যে জায়গাটা, এই 2.5 বছর ধরে, তার মানে এই কাজ চলা, তার সঙ্গে মানে থিয়েটারে রিহার্সাল করা, তার সঙ্গে ছোটখাটো আদার্স টুকটাক কাজ করা, সবগুলো সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাওয়া, এই ব্যালেন্স কিভাবে করতে? এটা খুব কঠিন ছিল, বিশেষ করে যেহেতু টেলিভিশনে যখন আমি অনেকটা বড় সময়ের জন্য ঢুকে পড়লাম, একদম সকাল থেকে রাত পর্যন্ত শুটিং, এই ফরম্যাটটায় আমার অভ্যস্ত হতে একটু সময় লেগেছে। এবং সেই সময় ধরো আমি থিয়েটার করছি, ইনফ্যাক্ট আগে যখন আমি রূপকলার সঙ্গে টেলিভিশনও করছিলাম, মানে একটা পয়েন্টে সত্যি এরকম ছিল যে আমি কিছুটা সময় দিনে এডিট করছি, কিছুটা সময় টেলিভিশনে অভিনয় করছি, কিছুটা সময় নাটকের রিহার্সাল করছি, দৌড়ে বেড়াচ্ছি কন্টিনিউয়াস। হ্যাঁ, আমার নিজের ভালো লাগে একসঙ্গে নানা রকম কাজ করতে, সেটা আমি এনজয়ও মানে করেছি, মাল্টিপল ওয়ার্ক করতে ভালো লাগে। একদম একদম আমি সেটা এনজয়ও করেছি, কিন্তু হ্যাঁ, সেটাই অভ্যস্ত হতে, ব্যালেন্স করতে তো একটা পরিমাণ সময় লাগে। এবং যেটা আমার নিজের একটা ছোট্ট আফসোসের জায়গা, সেটা হচ্ছে যে টেলিভিশনে খুব নিয়মিত ঢুকে পড়ার পরে আমি মাঝখানে কিছুদিন থিয়েটার করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে থিয়েটারেরও নিজস্ব একটা সময় এবং পরিশ্রমের ব্যাপার আছে। ঠিক তাই। তো সেটা আমি নিজেও দেখেছিলাম যে আমি যদি একটা কোনো কাজে সেই সময়টা না দিতে পারি, তাহলে কিছুদিন সরে থাকাই ভালো, যেটা আমি একটা পয়েন্টের পর আবার সেই Comeback সময়টা, করা। হ্যাঁ, সেটা আমি করতে পেরেছি, কিন্তু কিছুদিন সরতে হয়েছিল আমাকে। কারণ এটা বাস্তব, কারণ বাস্তব জীবনে যা দৈনন্দিন যা একটা মানে রিকোয়ারমেন্ট তো থাকে, সেটাকে ফুলফিল করতে গেলে হ্যাঁ, সেই হ্যাঁ। জায়গাটা মাটিটা শক্ত না হলে একদম, তখন একদম, গিয়ে একদম। শখের থিয়েটার করা, হ্যাঁ, হ্যাঁ। নিজেদের সেইটা করাটা কিন্তু খুব চাপের। চাপের, সেই কঠিন। জায়গা থেকে বরঞ্চ একটু নিজের জায়গাটা কিছু বছর ব্রেক নিয়ে হ্যাঁ, হ্যাঁ, নিজের জায়গাটা একটু এস্টাবলিশ করে ওই তারপরে কাজটাও যত্ন করে করা আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ। সেটা কি হয়, মানে তাতে থিয়েটারের প্রতি জাস্টিসটা করা হয়, না হলে ঠিক 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 ঠিক, মনে হয় একদমই যেন তাই, একদম। একদম। এবং থিয়েটার একটা কালেকটিভ, সব কাজই কালেকটিভ, হ্যাঁ, সবাই মিলেই একদম। করা হয়। এবং আসলে একজনের কাজের উপর অনেকের কাজটা ডিপেন্ড করে থাকে, ফলত আমার যদি সময় নিয়ে সমস্যা হয়, বাকিদেরও তখন অসুবিধা হবে। তো আমি সেটা চাইনি সেটা হোক আর কি। তো সেই সময়টা আমি কিছুটা থিয়েটার থেকে আমার সরতে হয়েছিল। ঠিক আছে, এখন আমি আবার থিয়েটার করছি নিয়মিত থিয়েটার, তো ঠিক আছে আর কি। হ্যাঁ, এই একটা ফিল্ম তো আমরা একদম সেই সময়কার। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীকালে আর কোনো ফিল্মের অপরচুনিটি অবশ্যই? হ্যাঁ, কিছুদিন আগেই আমি গত বছর বেসিক্যালি তথাগত মুখার্জির গাকি বলে একটি ছবি, সেটির শুটিং শেষ হয়ে গেছে, পুরো ছবিটাই শেষ হয়ে গেছে। এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ছবি, সাইকোলজিক্যাল হরার জনরার ছবি, যেটা এখানে কম হয়, এবং চরিত্রটাও খুবই চমৎকার। আচ্ছা। এবং কাজটা আমার করতে আরও ভালো লেগেছে, কারণ পরিচালক যিনি তথাগত মুখার্জি, ওনার যে প্রসেসটা, ছবির আগে প্রায় 1.5 মাস ধরে সেই চরিত্রটাকে নিয়ে কাজ করা, রিহার্সাল করা, ওয়ার্কশপ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ওয়ার্কশপটা আমি প্রচন্ড এনজয় করেছি, কারণ একটা চরিত্রকে শিখতে যাওয়া, তৈরি করতে যাওয়া, এটা আমার কাছে একটা দারুণ লার্নিং প্রসেস আর কি। মানে তাতেই মনে হয় ওয়ার্কশপ করতে করতে চরিত্রের মধ্যে এমনিই ঢুকে যাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ, চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা, তার কথা বলার ধরন তৈরি করা, এইটা আমার কাছে। এবং আমি সবসময় যেটা থিয়েটারটাও যে কারণে খুব এনজয় করা, যে এই লার্নিংটা, কন্টিনিউয়াস লার্নিং। সপ্তাহে 2 দিন করে রিহার্সাল হচ্ছে, হয়তো থিয়েটারে 2টো নাটক কন্টিনিউয়াস চলছে, 2টো নাটক 2 দিন করে রিহার্সাল করতে তখন যেন ওটা জলভাত হয়ে যায়, ঢুকে যায় না চরিত্রটার ঢুকে মধ্যে যায়। একদম। হ্যাঁ, হ্যাঁ। মানে মনে হয় যে আরেকটু থিয়েটারের, এই মুহূর্তে থিয়েটারকে আমরা যেভাবে পাচ্ছি, সেখানে যে মডার্নাইজ ওয়েতে আমরা থিয়েটারকে পাচ্ছি বহু ক্ষেত্রে। আগে তো থিয়েটারে ল্যাপেল ইউজ হতো না, এখন সে ল্যাপেল ইউজ হচ্ছে। আগে সেইভাবে মাইক্রোফোন ইউজ হতো না, এখন যেভাবে কত সুন্দরভাবে মাইক্রোফোন ইউজ হচ্ছে। সাউন্ডের এফেক্ট, আগে একদম পাতি সাউন্ডের এফেক্ট, দুটোর মধ্যে সেই ব্যালেন্সিং আমরা বহু ক্ষেত্রে পাইনি। লাইট, সব দিক থেকে কিন্তু থিয়েটারের যে ভাষাটা বদলাতে এবং এই ভাষাটা যে বদলানো, সেটা কিন্তু খুব র্যাপিড আমরা দেখতে পাচ্ছি যে একটা চেঞ্জ। একদম একদম। এটাকে কিভাবে দেখছো? এটাকে আমি খুবই, আমার কাছে নিজের কাছে খুব ইন্টারেস্ট একটা বিষয়। তার কারণ হচ্ছে থিয়েটার, যখন আমি একটা সময়ের পর থেকে নিজে নাটক পরিচালনা করতে, নাটক তৈরি করতে শুরু করেছি, তখন আমার কাছে এটা নিজের কাছে খুব একটা ব্যাপার ছিল যে আমি আর কি নতুন করতে পারি, যেটা হয় তার বাইরে নতুন কি করতে পারি। ফলে এর আগে যখন আমি মঞ্চে আমাদের দলের আনন্দপুর গুজব যে থিয়েটার গ্রুপ, সেখান থেকে প্রলাপ বলে বাদল সরকারের প্রলাপ আমরা করেছিলাম, সেখানেও আমরা এমনিতে প্রসেনিয়াম থিয়েটারের যে ফরম্যাট, হ্যাঁ, লাইটের ব্যবহার, সাউন্ডের ব্যবহার, সেটাকে অনেকখানি বদলেছিলাম। আচ্ছা।
এবং সেই বদলটাকে এক্সপেরিমেন্টের মতোই খানিকটা, এবং সেটা করে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে নতুন রকম করে ব্যবহার করা যায়। এবং গ্র্যাজুয়ালি এখন আমি আবার যে নতুন থিয়েটারের কাজ করছি, সেটা আমার কাছে যেটা সব থেকে ইন্টারেস্টেড সেটা হচ্ছে যে স্পেসের থিয়েটার, মঞ্চের বাইরে। এখন অনেকভাবে থিয়েটার হয়, অন্তরঙ্গ একদম দর্শকের কাছে থিয়েটার পৌঁছে গেছে, প্রসেনিয়ামের বাইরে, এখন তো মানুষের বাড়ির বারান্দায়, রাস্তার মোড়ে, সর্বত্র থিয়েটার হচ্ছে। আমাদের দলের যে নতুন দুটো কাজ, একটা যেমন রুহানিয়াত বলে একটা নাটক, যেটায় কোনো সংলাপ নেই, শুধু সাউন্ড এবং শরীর, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মুকাভিনয়ের মতো খানিকটা, কিন্তু সেটা এখন মুকাভিনয়ের সঙ্গে ফিজিক্যাল থিয়েটারের একটা অ্যাপ্লিকেশন তার সঙ্গে মেশানো আর কি। তো সেইভাবে ওটাও একটা পরীক্ষামূলক কাজ, সেইটা একটা। এবং তার সঙ্গে হাওয়াভূত আর হাতির গল্প বলে একটি কাজ, যেটা আমার নিজের খুব পছন্দের একটা কাজ। এই দুটো কাজই কিন্তু স্পেসে, মানে প্রসেনিয়ামে নয়, মঞ্চে নয়, আচ্ছা ব্ল্যাক বক্সে আমরা করছি, আমাদের দলের আমরা সবাই মিলে করছি আর কি। তো এইটা আমার কাছে খুব নতুন একটা প্র্যাকটিস আর কি। আমি নিজেও সেটা আবিষ্কারের মতন আর কি, যে এই স্পেসটাকে কিভাবে দেখা যায়, ব্যবহার করা যায়। এবং অন্তরঙ্গ থিয়েটারের সব থেকে যেটা আনন্দের ব্যাপার, দর্শক তো একদম মুখের সামনে বসে থাকেন, ফলত একটা ইন্টারাকশন তৈরি হয়, খুব ডিরেক্ট একটা ইন্টারাকশন তৈরি হয়, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। মানে ওই ফিডব্যাকটা একদম ডিরেক্ট নেওয়া যায় এবং সেটাকে নিজে রিয়েলাইজ করা যায়, এবং সেটা যে ভেতরে আনন্দটা দেয় সেটা সবথেকে বড় কথা। ভীষণ সামনে বসে গল্প করার মতন, কথা বলার মতন। মানে এই যে আমরা কথা বলছি, যদি আমার মন খারাপ হয়, তোমরা হয়তো আমার মন খারাপ দেখে চোখে জল আসবে বা মন খারাপ হবে, আমারও তাই। এই যে সামনে, হ্যাঁ তুমি এটা খুব দামি কথা বললে, ইমোশনের আদান প্রদান হয়, যেটা মানে এই ইমোশনটা কোথাও গিয়ে আমরা এক্সচেঞ্জ করতে পারি। একদম 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 একদম, এবং সেটা খুব আনন্দের, সেই যে প্রসেসটা তৈরি হয় অভিনয় করতে করতে, ভীষণ আনন্দের। এবং এই থিয়েটার তো চলবে, এবং থিয়েটার আমি জানি থিয়েটার যারা করে এটা লাইফ লং প্রসেস, এটার থেকে বেরোনো যায় না, সে যত কষ্টই হোক, শিখতে শিখতে দেখতে দেখতে যাওয়া। হয়তো 3 মাসের ব্রেক নেওয়া যেতে পারে, 6 মাসের ব্রেক হতে পারে, কিন্তু ছাড়া যায় না এমন একটা জিনিস। এই সঙ্গে সঙ্গে তো নিজের দৈনন্দিন জীবন চালাতে গেলে এই ছোট পর্দা, বড় পর্দায় কাজ করতেই হয়। রিসেন্টলি কিছু সময় আগে আমরা পেয়েছি ছোট পর্দায় একটি বেসরকারি চ্যানেলে 2টো ছোট পর্দায় কাজ আমরা পেয়েছি, এবং সেই দুটো কাজের একটুখানি সম্পর্কে আমরা জানি, নাম জানি। এই দুটো কাজ আমার নিজের খুব পছন্দের কাজ, তার কারণ হচ্ছে এই দুটো কাজই, একটি হচ্ছে অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা যেটা আমরা অ্যাকচুয়ালি একসময় সিনেমায় দেখেছিলাম, যেটাতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। প্রাইমারিলি যখন এই অফারটা আসে, আমি একটু চমকে গেছিলাম যে এই গল্পটা এবং অত বড় একজন অভিনেতা অভিনয় করেছে, না এইটা আমি করব, এটা খুবই অদ্ভুত আর কি। কিন্তু এবং আশাপূর্ণা দেবীর সাহিত্য সেটা। তো এক তো এই বিষয়টা, এবং অমন একটা চরিত্র, কিরিটি মুখার্জি যে চরিত্রটা অগ্নি পরীক্ষার, তো এইটা কাজটা করে আমি খুব আনন্দ। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র, এবং আমার নিজের কাছে সাহিত্য নির্ভর চরিত্রের একটা মজা থাকে, এবং তার যে ওজনটা থাকে সেইটা অভিনয় করতেও খুব আনন্দ হয় আর কি। তো সেই একটা কারণে অগ্নি পরীক্ষা আমার খুব পছন্দের একটা কাজ। এবং তারপরেও স্বয়ং সিদ্ধা, যেটা মনিলাল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, এবং যেটাও ছবি হয়েছিল, খুবই বিখ্যাত ছবি, যেটা রঞ্জিত মল্লিক অভিনয় করেছিলেন। মিঠু মুখার্জি এবং রঞ্জিত মল্লিক। এবং তাতে যে চরিত্রটা মূল চরিত্র, তার অভিনয়ের একটা গ্রাফ আছে। যে চরিত্রটা প্রথমে তার উপর তার পরিবার অত্যাচার করে, এবং সে মানসিকভাবে একটা পরিস্থিতির মধ্যে থাকে, সে স্বাভাবিক নয় পুরোপুরি, এবং সেইখান থেকে তার একটা লড়াই শুরু হয় তার স্ত্রীর সঙ্গে, যেটা মিঠু মুখার্জি ছবিতে করেছিলেন। তো এই দুটো চরিত্রই, মানে ইনফ্যাক্ট আমার মনে হয় যে আমি খুব লাকি যে টেলিভিশনে এত সুন্দর দুটো চরিত্র, এত লেয়ার্ড দুটো চরিত্র, যে চরিত্র দুটোর সঙ্গে ট্রাভেল করতে আমার নিজের খুব ভালো লেগেছে। তো সেই দুটো চরিত্র আমি পেয়েছি, এবং এই চরিত্রগুলো করতে করতে তো কোথাও যেন মনে হয় না যে মানে আগামী দিনের আরো এক্সপেকটেশন বাড়তে থাকে, যে বিভিন্ন জনারের আরো এরকম একদম ক্যারেক্টার পেলে আরো ভালো লাগবে আর কি। খুবই এবং যেটা হয় যে এই ধরনের চরিত্র করার সময়, এবং তার আশেপাশেও যারা থাকেন, যারা অভিনয় করেন, তারাও তো অথর ব্যাক্ট ভালো ভালো চরিত্রে অভিনয় করছেন, খুব সুন্দর একটা ওয়ার্ক অ্যাটমসফিয়ার তৈরি হয়। এবং সেটাও একটা খুব চমৎকার লার্নিং, যে একটা চরিত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা, তার যে ট্রাভেল করা। টেলিভিশনে সেই সুবিধাটাও হয় যে একটা লম্বা সময় ধরে একটা চরিত্রের সঙ্গে থাকা যায়। টিভির যেটা ভীষণ ব্যাপার, ভালো ব্যাপার, সেটা হচ্ছে যেটা পরিবারের মতো হয়ে যায়। অনেকগুলো মানুষ একসঙ্গে অনেক দিন ধরে কাজ করি, তো ফলে সেই কাজগুলো যখন শেষ হয় মন খারাপ, ভীষণ মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়, যেন সত্যি সত্যি মনে হয় যে আমরা আমাদেরই মা বাবা কাকা জ্যাঠা আমরা একসঙ্গে ছিলাম, এবং সেই সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, এবার আমাদেরও আড্ডা মারতে মারতে দুই হুজুরের গপ্পে কোথা থেকে যে সময় বেরিয়ে গেল সে আমরা জানি না। আরো কিছুটা সময় আছে, আমি একটুখানি
জানবো যে আপকামিং কি কি প্রজেক্ট রয়েছে এবং কি কি ইচ্ছা রয়েছে? আপকামিং প্রজেক্ট বলতে স্টেজের বাইরে এক্ষুনি বাকি ধরো নতুন যে কাজকর্মের কথা চলছে সেটা আরেকটু কিছুদিন না গেলে হ্যাঁ এখনই বলতে পারবো না আমি, কিন্তু কথা কিছু চলছে, তো সেটা আশা করি দর্শকদের ভালো লাগবে যে কাজগুলো সেটা ভালো লাগবে। এবং তোমাকে দেখে যারা এই উঠতি জেনারেশন, যারা হয়তো এখন গ্র্যাজুয়েশন করছে, মাস্টার্স করছে বা 11-12 পড়ছে, স্বপ্ন দেখে এই থিয়েটার বা এই ইন্ডাস্ট্রিতে আসার, অ্যাক্টিং ইন্ডাস্ট্রি হোক বা যে কোনো ক্যামেরার পেছনে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে বল? দেখো, আমি যদি আমায় সত্যি সত্যি কেউ আমাকে দেখেন, মানে আমার কাজ থেকে ইন্সপায়ার্ড হন বা মনে হয় যে এই ছেলেটি কাজ করছে, সেটা আমার কাছে বিরাট একটা পাওনা প্রথমত। কারণ আমি খুব অনেস্টলি স্পিকিং আমার মনে হয় আমি জীবনে খুব সামান্যই কিছু কাজ করেছি, আমি এখনও ভীষণভাবেই শিখছি এবং নতুন একজন শিল্পী। তো এবং আমার কাছে সবথেকে বড় জিনিস হচ্ছে আমার আশেপাশে যারা কাজ করছেন, কাজের চেষ্টা করছেন, তাদের থেকে আমি কন্টিনিউয়াস ইন্সপায়ার্ড হতে থাকি। এবং প্রচুর মানুষ তাদের নিজের যে শিল্প দক্ষতা সেটা মানুষের সামনে আনার চেষ্টা করছেন, আমি আমার মতন করে চেষ্টা করছি, আরও বহু মানুষ চেষ্টা করছেন। তো এই রকম একটা স্পেসে আমি যে এত মানুষদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারছি, প্রচুর মানুষের সঙ্গে আমার দেখা হয়, কথা হয় কাজের সূত্রে, এইটা আমার কাছে ভীষণ ভীষণ বড় পাওয়ার একটা জায়গা। এবং আমার মনে হয় যে কাজটা, মানে আমি যেটুকু সবসময় কাজ করার চেষ্টা করি, সেটা আমার কাছে স্ট্রাগল নয়। আচ্ছা, হ্যাঁ, খুব কমফোর্ট ওয়েতে এই কাজটা ভালোবেসে মানে কাজ করতে হলে তার চেষ্টা তো থাকবেই। এবং সত্যি কথা বলতে ধরো আমি তো তাও জীবনে কিছু কাজ করেছি, কিছু মানুষ আমায় দেখেছেন, বহু মানুষ আছেন, বহু ভালো শিল্পী আছেন যারা আমার থেকে অনেক বেশি লড়াই করছেন, হ্যাঁ, তাদের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তারা সত্যি সত্যি মানে আমি সেখানে দাঁড়িয়ে আমার চর্চাটাকে স্ট্রাগল বলতে পারি না, টু বি অনেস্ট। হ্যাঁ, এরকম মনের আনন্দে আরো ভালো ভালো কাজ তোমার কাছে আগামী দিনে আমরা পাবো। থ্যাংক ইউ। এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। দুই হুজুরের গপ্পে আমরা এতক্ষণ আড্ডা দিলাম এবং এক অভিনেতার কাছে জানলাম তার জার্নির কথা। আর অবশ্যই এই জার্নি থেকে আমরাও মনে মনে একটা জেদ নিতেই পারি, যদি মনের কোণে কোথাও ভালোবাসা থেকে থাকে, অভিনয় হোক বা এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য, থিয়েটারে আসার জন্য, তাহলে সেগুলোকে ধরে রাখতেই হবে আর এইভাবেই এগিয়ে যেতে হবে। সঙ্গে রাখতে হবে দুই হুজুরের আড্ডা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের, যেখানে আলোচনা হবে তুম্বার ছবিটি নিয়ে। নমস্কার, শয় সিনেমার আজকের আড্ডার আসরে সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো এমন একটি হরর ক্লাসিক নিয়ে যা দেখতে গিয়ে গা শিউরে উঠেছে। ঠিক একইভাবে সিনেমায় রয়েছে ভরপুর রোমাঞ্চ, পাশাপাশি বিস্মিত করেছে এই ছবির ভাবনা এবং সিনেমাটোগ্রাফি। এই যুগের অন্যতম হরর ক্লাসিক টুম্বার, সেই নিয়েই আজকের কথা হবে। কি ভয় পাচ্ছেন? সবে তো শুরু, দেখবেন বেশি ভয় পাবেন না যেন। আজকের এই আড্ডার আসরে আমার সঙ্গে রয়েছে রণদীপ নস্কর, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র সমালোচক, পাশাপাশি একজন লেখক। তোমাকে আবারও স্বাগত জানাই। ধন্যবাদ। আজকে টুম্বার নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই যেটা আসে টুম্বারের কথা বলতে গেলে, যে 7 বছর ধরে একটা ছবি তৈরি হয়েছে। কি বলবে এই নির্মাণ কাজের সময়টা নিয়ে? সত্যি কথা বলতে কি ভাবা যায় না, মানে এই ছবির তৈরি হওয়ার প্রক্রিয়াটা আমার মনে হয় ওটা নিয়ে আলাদা একটা ছবি বানানো সম্ভব। আর টুম্বার নিয়ে কথা বলতে গেলে তো মনে হয় পর্বের পর পর্ব চলতে পারে, পর্বের পর পর্ব চলতে পারে। কিন্তু এই যে নিষ্ঠা এবং শ্রম, অধ্যবসায় যাই বলো না কেন, সেটা কিন্তু ছবিতে প্রতিফলিত হচ্ছে। আমরা বুঝতে পারি প্রত্যেকটা ফ্রেম সুনির্মিত, সুচিন্তিত। শুধু যে 7 বছর ধরে ছবিটা তৈরি হয়েছে তা তো নয়, তার ভাবনা, এইভাবে ভাবা ছবিটাকে এত বড় স্কেলে, এইটা আমার মনে হয় শিক্ষণীয়। কারণ এখন আমরা যে যুগটায় বেঁচে আছি সেটা তো একটা চটজলদি বা তাৎক্ষণিকতার যুগ, যে একটা ছবি ভাবলাম, সেটা শুট হলো, 3 মাসের মধ্যে শুট হয়ে সেটা চলেও গেল দুনিয়ার দরবারে। টুম্বার সেখানে মানে 7 বছর ধরে একটা ছবি তৈরি হয়েছে, সেই 7 বছরে হয়তো অনেকে 14টা ছবি বানিয়ে ফেলেন। তো এই যে দীর্ঘ শ্রম, ছবি ব্যাপারটা যে আদপেই খুব একটা সহজ নয় সিনেমা, সেইটা টুম্বারের মতো ছবি বুঝিয়ে দিয়ে যায়। মানে ধরে ধরে প্রতিটা পদক্ষেপে তুলে ধরা প্রত্যেকটা সিনে। এবং এরকম ছবি সমালোচককেও অনেকটা আনন্দ দেয়, কারণ তাদের জন্য প্রায় প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা সংলাপে কিছু না কিছু রয়েছে।
তো টুম্বার নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা তো নানান রকমের ভয়ের সিনেমা দেখি, কখনো হরর ক্লাসিক যেটা আমি বললাম, কখনো দেখছি হরর কমেডি, কখনো দেখছি সাইকোলজিক্যাল থ্রিলার, সব কিছুর মধ্যেই একটা ভয়, একটা রোমাঞ্চর ব্যাপার রয়েছে। তো আমরা টুম্বারকে ঠিক কোন জায়গায় ফেলবো? দেখো, হররের অনেকগুলো বর্গ রয়েছে, এটা ঠিক, কিন্তু আমরা যদি খুব মন দিয়ে লক্ষ্য করি দেখতে পাবো যে সেই সব ছবিকেই আমরা সফল হরর ছবি বলেছি যেগুলো মানুষের মনের অন্ধকারের কথা বলেছে। মানে ভয়টা সেখানে ওইখানে জমা হয়ে রয়েছে, সেই অন্ধকারের দিকে যে হরর ছবিগুলো চিহ্নিত দিক নির্দেশ করেছে সেগুলোকে আমরা ভালো হরর ছবি বলেছি। যেমন রোজমেরিস বেবি রয়েছে, যেমন শাইনিং রয়েছে, এক্সরসিস্ট রয়েছে, এবং টুম্বারও সেই তালিকায় একটা সংযোজন। তার আগে আমাদের একটু দেখতে হবে যে আমরা হরর কাকে বলবো, মানে ভূত দেখে পাতি কথায় ভয় লাগে কেন, ভূত বা অপদেবতা দেখে। মানুষ যাকে কালেকটিভলি ভয় পায় বা সমাজ যাকে ভয় পায় সেই ভূত হয়ে ওঠে, মানে সমাজ তাকেই শয়তান রূপে প্রতিষ্ঠা করে। মানে আমরা যদি দেখতে পাই যে ভারতে হরর বানানোর চলটা শুরু হলো স্বাধীনতার ঠিক পরে পরে। 1949 সালে প্রথম মহল বলে একটা ছবি বেরোলো, কামাল আমরোহী ছবিটা তৈরি করেছিলেন, সেটাকে মনে করা হয় ভারতের প্রথম বাণিজ্য সফল হরর। 1950 সালে এলো প্রথম বাংলা হরর, নরেশ মিত্রর কঙ্কাল, এবং এই তারপরে আরো পরে বিমল রায় বানালেন মধুমতি, গল্পটা লিখলেন ঋত্বিক ঘটক। তো এই প্রত্যেকটা ছবিতেই আমরা দেখব নারীদের ওপরে একটা নিগ্রহের ঘটনা হয়েছে। মানে মধুমতি যদি দেখি, যদি কঙ্কাল দেখি, দেখব নারীরা নিগৃহীত হয়ে মারা যাচ্ছেন এবং তারা ভূত হয়ে ফিরে আসছেন প্রতিশোধ নিতে। এবং নারীদের ওপরে নিগ্রহটা কে করছেন? কঙ্কালে একজন সরকারি কর্মচারী এবং মধুমতিতে একজন জমিদার, যাদের বিরুদ্ধে ব্রিটিশদের পদলেহন করার অভিযোগ ছিল। এবং তাদের বিরুদ্ধে যখন এই নারীরা প্রতিশোধ নিচ্ছে, তারা হয়ে উঠছে দেশমাতৃকার প্রতীক। কাজেই ভূতের ছবি এইভাবে সামাজিক দিকেও ইঙ্গিত করে। একটা সদ্য স্বাধীন দেশ তার অপ্রেসারদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আসছে। স্বাধীনতার পরের হরর ছবিগুলোতে বারবার এই থিমটা ফিরে এসেছিল। বাট টুম্বার সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা গল্প বলছে যা মানুষের একটা আদিমতম প্রবৃত্তি নিয়ে কথা বলে, যা কিনা লোভ। লোভ এই ছবির একদম মূলে রয়েছে। লোভ না থাকলে টুম্বারের গল্পটাই তৈরি হতো না। এবার টুম্বার তাই অপদেবতা দেখিয়েছে বটে, টুম্বার তার পরিপার্শ্বের মাধ্যমে ভয় দেখিয়েছে বটে, মানে অত বৃষ্টি, শোঁ শোঁ আওয়াজ, দাদির ঘর, এগুলো দেখেও আমাদের ভয় লাগে, কিন্তু টুম্বার প্রাথমিকভাবে মানুষের মনের অন্ধকারের দিকেই ইঙ্গিত করেছে। তো আমার মনে হয় টুম্বারের গৌরব বা টুম্বারের স্বাতন্ত্র্যটা সেখানেই। এবার টুম্বারকে হররের অনেকগুলো বর্গে ফেলা যায়। সাইকোলজিক্যাল হররে ফেলা যায়, ফোক হরর বলে এক ধরনের হরর হয় যেখানে লোকজ আখ্যান থেকে ভূতের গল্প তৈরি করা হচ্ছে, টুম্বারকে আমরা সেই বর্গে ফেলতে পারি। এর পাশাপাশি টুম্বারকে তো অবশ্যই সুপার ন্যাচারাল হররও বলা যায়। আচ্ছা, এই যে অপদেবতার কথা বলছিলাম টুম্বারে, যেটা হচ্ছে হাস্তার, তো এক্ষেত্রে হাস্তারকে আমরা ঠিক কারো রূপক কি বলতে পারি? অবশ্যই, হাস্তার তো মানুষের লোভেরই মূর্ত রূপ। মানে হাস্তারকেই যদি তুমি দেখো, তার জন্ম কাহিনীটাই একটা লোভের জায়গা থেকে তৈরি হচ্ছে। মানে হাস্তারের ওপরে দেবতাদের ক্রোধ কেন? কারণ সে লোভ করেছিল, এবং হাস্তার নিজে খোদ মানুষের লোভের প্রতিভূ হয়ে আসছে। এই যে টুম্বারের শেষে এত অগুন্তি হাস্তার নেমে আসতে থাকে, এইটা অনেকে মানে যখন ছবিটা বেরিয়েছিল তখন অনেকে বলেছিলেন এতগুলো হাস্তার এলো কোত্থেকে। তো এই যে লোভটা বিনায়ক থেকে ক্রমশ সঞ্চারিত হবে পাণ্ডুরাঙ্গার মধ্যেও, এইটা কোথাও গিয়ে আমরা বুঝতে পারি যে সময়কাল পাল্টায়। টুম্বার তো স্বাধীনতার সময়কালে তৈরি করা ছবি, সময়কাল পাল্টায়, চরিত্র পাল্টায়, প্রযুক্তি উন্নত থেকে উন্নততর হয়, মানে একদম সমাজটা পাল্টে যায়, কিন্তু এই লোভ, ক্ষয়, কামনা, বাসনা এগুলো অকৃত্রিম থাকে, থেকে যায়। এবং দাদির ক্ষেত্রেও আমরা বলতে শুনি, যখন দাদির কাছে গিয়ে প্রথম শোনা, যে প্রথম এন্ট্রি, দাদি বারণ করে, হ্যাঁ, যে তোমার গায়েও তো আমার রক্তই রয়েছে, তোমারও সেরকমই লোভ রয়েছে, যেও না। তো হাস্তার সেই চিরন্তন লোভের একটা রূপ হয়ে রয়েছে। এবং এর পাশাপাশি টুম্বারে আরেকটা থিম ছিল পেট্রিয়ার্কি, সাংঘাতিকভাবে সেটা টুম্বারে ফুটে উঠেছে, এবং সেই ক্ষমতারও একটা মূর্ত রূপ হিসেবে আমি হাস্তারকে দেখি।
আচ্ছা, তুম্বারের কিছু টেকনিক্যাল বিষয় আশয় নিয়ে যদি একটু কথা বলি, যেমন ধরো শট, রং বা সিনেমাটোগ্রাফি, এগুলো কতখানি তাৎপর্যপূর্ণ? টুম্বারের শটের মধ্যে দুটো ব্যাপার রয়েছে। তুমি যদি লক্ষ্য করো দেখবে টুম্বারে দু রকমের শট ফিরে ফিরে আসে। একটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ, যেখানে শুধু মানুষের কপাল থেকে এই চোয়াল অবধি দেখা যায়, যেটা আমরা সের্জিও লিওনির ওয়েস্টার্ন ফিল্মে প্রচুর দেখেছি। সেই রকম শটের স্কেল ফিরে আসে যেখানে এক্সট্রিম ক্লোজ আপে মানুষের পোর্ট্রেট দেখানো হচ্ছে, না হলে এক্সট্রিম ওয়াইডে একটা দেশলাই বাক্সের সাইজের মানুষকে দেখানো হচ্ছে। ধরো একটা খোলা মাঠ, সেখানে একজন হেঁটে যাচ্ছেন হ্যারিকেন হাতে, হয় এক্সট্রিম ওয়াইড না হলেই এক্সট্রিম ক্লোজ আপ। এই দু ধরনের শট টুম্বারে বারবার ফিরে এসেছে। এবার এর তাৎপর্য কি, এটা আমি আগের উত্তরের প্রেক্ষিতে একটু ভেঙে বলি। সেটা হলো, এক্সট্রিম ক্লোজ আপে তুমি যখন যাচ্ছ, তুমি একটা মানুষের মুখের ওপরেই পুরো ফোকাসটা করছো, যেটা টুম্বার করছে। বিনায়কের মুখ দেখাচ্ছে, কখনো কখনো রাঘবের মুখ দেখাচ্ছে, পাণ্ডুরাঙ্গাকে কখনো ওইভাবে দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারি যে টুম্বার আসলে একটা পরিবারের গল্প বলছে, একটা বংশের গল্প বলছে, যারা চরিত্রগতভাবে প্রচণ্ড লোভী, প্রচণ্ড তারা মানে একটা গুপ্তধনের প্রতি তাদের একটা লোলুপ দৃষ্টি রয়েছে। কাজেই এটা একটা অত্যন্ত পরিবার স্পেসিফিক গল্প। এর পাশাপাশি টুম্বার যখন ওয়াইডে যায়, তখন আমরা যখন পরিপার্শ্বের সাপেক্ষে একটা চরিত্রকে দেখতে শুরু করি, আমরা বুঝতে পারি যে যতই এই পরিবারের গল্প হোক না কেন, টুম্বার যে লোভের কথা বলছে সেটা শাশ্বত। এবং এইখান থেকে একটু শেক্সপিয়ারের দিকে যদি আমি যাই, দেখবো টুম্বারের মধ্যে সাংঘাতিকভাবে শেক্সপিয়ারের প্রভাব রয়েছে। কিভাবে না, আমরা যদি শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো দেখি, ম্যাকবেথ বা হ্যামলেট, এখানে একটা মুখ্য চরিত্র বা অন্যান্য চরিত্রের মনে কোনো সংকট বা কোনো দ্বিধা বা কোনো সন্দেহ, দোলাচল উপস্থিত হলে শেক্সপিয়ার সেটাকে প্রকৃতির মাধ্যমে প্রকাশ করতেন। মানে ম্যাকবেথ যখন ডানকানকে মারতে যাচ্ছে, তো সেই সময়কার বর্ণনাটা শেক্সপিয়ার দিয়েছিলেন যে ইনভারনেস ক্যাসেলের বাইরে যেন আজকেই আকাশ ভেঙে পড়বে, এত ঝড় বৃষ্টি হচ্ছে, যেন নরকের দ্বার খুলে গেছে, এইরকম একটা বর্ণনা শেক্সপিয়ার দিয়েছিলেন। এবং তারপরে এই শূন্যে ছোড়া ঝুলতে দেখা ওইগুলো ছিল। তো মানে ম্যাকবেথের মনে যে দোলাচলটা চলছে যে আমি এই কাজটা করছি সেটা নৈতিক, তো এই যে ভয়টাই আশঙ্কাটা সেটা প্রতিফলিত হচ্ছে প্রকৃতিতে। প্রকৃতিতে একটা প্রতিকূল ঘটনা হলে আমরা বুঝতে পারছি গল্পেও একটা প্রতিকূল কিছু ঘটবে। টুম্বার যখনই একদম নীলচে একটা আকাশ দেখাচ্ছে বা ধূসর আকাশ দেখাচ্ছে, ওয়াইড শটে যাচ্ছে, তখনই আমরা বুঝতে পারছি যে এইবার একটা অলক্ষণে কিছু ঘটবে, অশুভ কিছু ঘটবে। তো এই যে প্রকৃতির মধ্যে দিয়ে একটা চরিত্রের মনের অবস্থা ফুটিয়ে তোলা, এটা টুম্বারেও বারবার দেখতে পাওয়া যায়। মানে বিনায়ক যখন গাড়ি থেকে নেমে দাদির কাছে যাচ্ছে, তখন আমরা দেখতে পাই একদম সন্ধে হয়ে এসেছে এবং বিনায়ক হাতে হ্যারিকেন নিয়ে যাচ্ছে, একটা পাখির ডাক শোনা যায় এবং আমরা বুঝতে পারি যে অত্যন্ত অশুভ কিছু একটা ঘটতে চলেছে, মানে সেরকম অনুমান করতে পারি। তো এই যে ছবির মাধ্যমে অলক্ষণে কিছুর আভাস দেওয়া, শব্দের মাধ্যমে অলক্ষণে কিছু আভাস দেওয়া, রঙের মাধ্যমে অলক্ষণে কিছুর আভাস দেওয়া, টুম্বারে এই যে নীল রংটা বারবার ফিরে এসেছে, সেটাই টুম্বারে চিরকালীন শৈত্যের প্রতীক। এবং মানুষ এই যে মানে তার কামনার প্রতি বেশি সারেন্ডার করে ফেললে তার জন্য কি ভয়াল ভবিতব্য অপেক্ষা করে আছে তার প্রতি, তার একটা নিদর্শন। এই যে রঙের মাধ্যমে গল্প বলা, এটা টুম্বার সাংঘাতিকভাবে করতে পেরেছে, টেকনিক্যালি অত্যন্ত সাউন্ড ছবি। আচ্ছা, তুম্বারের হাস্তারকে দেখলে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কিসের রূপক, যদি জিজ্ঞেস করি যে আমরা কেন ভয় পাবো এই চরিত্রটাতে, কি বলবে? এবার হাস্তারের যে ব্যাক স্টোরিটা আছে সেটা যদি আমরা দেখি, যে হাস্তারের সঙ্গে এমনি একটা অভিশাপের কাহিনী জড়িয়ে ছিল। কাজেই তুমি যদি লক্ষ্য করো, হাস্তার কিন্তু আসলে গণভীতিরই একটা মূর্ত রূপ। আমি যেটা বারবার বলছিলাম যে অপদেবতা সে কখনোই হঠাৎ করে বা একটা আউট অফ দ্য ব্লু যাকে বলে সেইভাবে জন্মাতে পারে না বা গড়ে উঠতে পারে না। টুম্বারের যে গ্রামটা রয়েছে, যে কাল্পনিক অঞ্চলটা রয়েছে, সেখানে কিন্তু হাস্তারের প্রতি সকলের একটা সহজাত ভয় রয়েছে। সেই ভয়ের জন্যই হাস্তারের চেহারাটা রকম ভয়াল এবং ভয়ঙ্কর। কিন্তু আমরা যারা দেখছি, আমরা তো টুম্বার একটা কাল্পনিক গ্রাম, আমরা হাস্তারের গল্পটা ছবিতেই প্রথম জানতে পারছি, বংশ পরম্পরায় আমরা হাস্তারকে চিনি না। আমরা হাস্তারকে দেখে ভয় পাচ্ছি কেন? তার কারণ হাস্তারের ওই নির্মাণটা,
দেবীর গর্ভগৃহকে যেভাবে তৈরি করা হয়েছিল, এরকম মাকড়সার ঝুল, দেওয়ালে একটা হৃৎপিণ্ডের লাভ ডুব দেখা যাচ্ছে এবং হাস্তার ভয়ালভাবে এগিয়ে আসছে। এই দিন কয়েক আগে ব্রহ্মা ইউগাম বলে একটা মালয়ালম ছবি বেরিয়েছিল, রাহুল সাদাশিভন বলে একজন ডিরেক্টর। তো তার ছবিতে একজন গবলিন ছিল, সে একটা অপদেবতা। তো সেই অপদেবতার সঙ্গে টুম্বারের যে হাস্তার, তার কিছু দৃশ্যগত মিল রয়েছে। তো এবার এক হচ্ছে হাস্তারকে দেখতে তো এরকম ধ্রুপদী গবলিনের মতো এরকম তৈরি করা হয়েছে, তো সেইটা মাথায় রাখলে আমাদের ওই গবলিনের স্মৃতিটা একটু উস্কে ওঠে। তো আমরা তার সঙ্গে মিলিয়ে যখন হাস্তারকে দেখি একটু ভয় লাগে, কিন্তু এর পাশাপাশি ছবিটা এত ওয়েল মেড এবং দর্শককে ওই রকম কোনো চটক দিয়ে ভয় পাওয়ানো নয়, মানে হঠাৎ করে সামনে কিছু একটা চলে এলো দেখে ভয় লাগলো, বা প্রচুর রক্তপাত হলো দেখে ভয় লাগলো, তা নয়, কিন্তু ভয়টাকে ধীরে 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 তৈরি করা, একটা সাসপেন্স দিয়ে। এই যে ধরো দাদিকে যখন খেতে দিতে যাচ্ছে বিনায়ক, তখন করিডর দিয়ে সে এগোচ্ছে এবং ওই রকম একটা বদ্ধ করিডর, এবং বাইরে ঝড় বৃষ্টি, শো শো হাওয়া একটা শব্দ শোনা যায়। যত সে দাদির ঘরের দিকে এগোচ্ছে ততই শব্দটা বাড়ছে। আমরা বুঝতে পারি ঘরের মধ্যে কিছু একটা সমস্যাজনক রয়েছে। তো হাস্তারের ক্ষেত্রেও একই। পরিচালক হিসেবে অনিল বার্ভের যদি বলি মুন্সিয়ানা এক্ষেত্রে কোথায়? এক্ষেত্রে শুধু তো রাহি অনিল বার্ভে নন, এখানে আনন্দ গান্ধী ছিলেন, উনি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন। এবং আনন্দ গান্ধীর আরেকটা ছবি ছিল শিপ অফ থিসিয়াস বলে, সেটা অত্যন্ত ভালো চর্চিত ছবি। তো রাহি অনিল বার্ভে আমার প্রধান যেটা মুন্সিয়ানা মনে হয় সেটা হচ্ছে যে টুম্বার ছবিটার এটা এই মানে নির্মাণগত দিকটা তো বললাম, নির্মাণ কালের কথাটা আমরা বললাম, এর পাশাপাশি যে বাচ্চাটি টুম্বারে অভিনয় করেছিল সেই মানে প্রস্থেটিক মেকআপ নিয়ে দাদির চরিত্রে অভিনয় করেছে। তো এই যে অ্যাক্টিং ওয়ার্কশপ, এবং টুম্বার কিন্তু প্রচুর মানুষ মিলে শুট করেছেন এরকম নয়, আচ্ছা, মানে খুব মানে একটা হিন্দি মূলধারার ছবিতে যত মানুষ কাজ করেন টুম্বারে অত মানুষ কাজ করেন। আচ্ছা, তো এই যে নিরবচ্ছিন্ন একটা টিমকে 7 বছর ধরে মোটিভেট করা এবং বর্ষাতেই শুট করা, এত প্রতিকূলতা সত্ত্বেও এই ছবিটাতে স্টিক করা যে আমরা এই ছবিটা করব এবং এইভাবেই করব, কোনো সমঝোতা না করে করব, এইটা আমার মনে হয় যে ক্রিয়েটিভ দিকটা তো আছেই, কিন্তু ম্যানেজারের দিকটা বা তোমার টিম তৈরি করা এবং টিমটাকে ধরে রাখা, টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এইটা রাহি অনিল বার্ভের প্রধানতম কৃতিত্ব। যে তিনি একটা টিম শুধু তৈরি করেননি, সেই টিমটাকে 7 বছর ধরে এগিয়ে নিয়ে গেছেন। যে অনেকে কি হয় 7 বছর ধরে একটা ছবি তৈরি হলে অনেকের মোটিভেশনই চলে যায়, মানে কি হচ্ছে 7 বছর ধরে। তখনই একজন পরিচালক বা নেতার কাজ হচ্ছে এই দলটাকে ধরে রাখা, যে আমরা কি করছি, আমাদের শেষ মানে কাজটা শেষ হলে কিরকম দেখতে হবে সেইটা লোককে জানানো, যে দেখো এই কাজটা আমরা করছি এবং সময় তো লাগবে। তো ছবি বানানোটা ওই যে মানে আমরা তো এই ধরো চেয়ারে বসে এত কথা বলছি, কিন্তু ছবি বানানোটা যে এর থেকে ঢের কঠিন কাজ। তো এইরকম ছবি দেখলে, এইরকম ছবির গল্প শুনলে আমরা বুঝতে পারি। এবং হরর জঁরের একটা ব্যাপার হচ্ছে যে ভারতে বোধহয় হরর আর কমেডি এই দুটো জঁর সব থেকে বেশি ছবি তৈরি হয়েছে এই দুটো জঁরে। এবং হরর এত মানুষ এত রকম ভাবে দেখেছেন, এখানে নতুন কিছু না দিলে না ছবিটা ব্যাকফায়ার করার খুব চান্স আছে। মানে ধরো টুম্বার দিয়ে আজকে একটা মধ্যমানের ছবি হতো, তখন লোকে বলতো 7 বছর ধরে তোমরা এই বানালে, তোমরা দেখেছি। কিন্তু তারা একটা নতুন গল্প শুধু বলেছেন তা নয়, নতুন গল্পটা নিজেদের মতো করে বলেছেন, সেখানে কোনো আপোষ না করে। এইটা আমার কাছে খুব ইন্সপায়ারিং। মানে সময়ের সাথে সমঝোতা নেই, একদম ধীর স্থির ভাবে ছবিটা ঠিক যেরকম ভাবে প্রয়োজন ছিল সেরকম ভাবে তৈরি হয়েছে, বানানো। আচ্ছা, ছবির প্রত্যেকটা চরিত্র একে অপরের পরিপূরক কি হয়ে উঠেছে? যদি হয়ে উঠে থাকে তাহলে কিভাবে পরিপূরক হয়ে উঠেছে? এইভাবে ধরো রাঘব বলে একজন চরিত্র ছিল, পরিপূরক শব্দটা আমি ঠিক বলবো না, আমি বলবো যে তারা প্রত্যেকে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে, সংযুক্ত। তার কারণ আবারও টুম্বারের সেই চিরন্তন ব্যাপারটাকে ধরতে চাওয়া। রাঘব বলে একটা চরিত্র রয়েছে যে মণিমুক্ত ব্যবসায়ী, এবং সম্ভবত তাই ছিল যদি খুব ভুল না করি, মানে মোট কথা ব্যবসায়ী, ধুরন্ধর ব্যবসায়ী। সে কিন্তু বিনায়কের কথা শুনে টুম্বারে গুপ্তধনের খোঁজ করতে যাচ্ছে, এবং সে যখন টুম্বারে ঢুকছে তখন ক্যামেরা একই রকম শটে বিনায়ক এবং রাঘবকে দেখাচ্ছে। তো আমরা সেই দেখানোর কৌশলেই বুঝতে পারি যে এই দুটো মানুষ তারা একই রকম লোভী,
শুধু বিনায়কের উপস্থিত বুদ্ধি একটু বেশি বলে সে বারবার বেঁচে পালাতে পারে। এবং এর পাশাপাশি যেটা বলছিলাম যে টুম্বার 3টে প্রজন্মর কথা বলেছে, বিনায়কের আগের প্রজন্ম, বিনায়কের নিজের প্রজন্ম এবং তার পরের প্রজন্ম। তখন কিন্তু একটা ঐতিহাসিক পট পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্বাধীন দেশ তৈরি হচ্ছে, ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা চলে আসছে ভারতের যে নিজস্ব লোকজন তাদের হাতে। তো এই যে ক্ষমতার হস্তান্তর ঘটছে, টুম্বারেও কিন্তু পরিবারে একটা ক্ষমতার হস্তান্তর ঘটছে। যেহেতু পাণ্ডুরাঙ্গা বিনায়কের ছেলে এবং সে ছেলে হয়েছে বলেই তাকে ওই কতটা গুরুত্ব দেওয়া, এবং সে যে বাবার মতোই মানে নারী সঙ্গ করে বেড়াচ্ছে, জুয়ায় পয়সা ওড়াচ্ছে, আমরা বুঝতে পারছি যে ক্ষমতার হাত বদলটা পুরুষতন্ত্রেও হয়ে যাচ্ছে। যে একজন পুরুষ, সে যে পুরুষ বলেই বাচ্চা অবস্থাতেও এতগুলো কাজ করার লাইসেন্স পাচ্ছে, তার কারণ পেট্রিয়ার্কি, যেটা আরো দুটো মেয়ে পাচ্ছে না, যেটা মেয়েরা পাচ্ছে না। তো এই যে পুরুষদের মধ্যে একটা ক্ষমতার নিজস্ব হাত বদল, এটা নিয়ে অনেক লেখালেখি আছে। সেটার সঙ্গে মিশে গিয়েছিল ঐতিহাসিক যে পট পরিবর্তন, যেটা এইমাত্র বললাম, অর্থাৎ দেশে শুধু ক্ষমতার হস্তান্তর হচ্ছে না, ক্ষমতার হস্তান্তর হচ্ছে একটা পরিবারেও, একটা বংশেও, প্রত্যেকটা ঘরে ঘরে। তো এইভাবে ছবিটার চরিত্ররা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে, কানেক্টেড। ছবির যে শেষ দৃশ্যটা, যেখানে একেবারে অতগুলো হাস্তারকে একসঙ্গে নিয়ে বেরিয়ে যাচ্ছে বিনায়ক এবং ছেলেকে বাঁচানোর জন্য, এবং লাস্টে ওই এটা লোভেরই একটা প্রতিফলন যে লাস্টে ওই মোহরগুলো তুলে দিচ্ছে ওর হাতে। হ্যাঁ, এই সিনটা তুমি কিভাবে দেখবে, কিভাবে ব্যাখ্যা করবে? সম্ভবত টুম্বার 2 আসবে, মানে সম্ভবত বলছি কেন, মানে টুম্বার 2 আসবে তার ঘোষণা হয়ে গেছে। আচ্ছা, আমি কোন জায়গাটা থেকে ওরা শুরু করবেন আমি ঠিক জানি না। পাণ্ডুরাঙ্গারই গল্প হবে বলে, তবে শেষ দৃশ্যে কিন্তু পাণ্ডুরাঙ্গা দরজাটা বন্ধ করে বেরিয়ে যাচ্ছে। এবং আমি যতদূর জানি টুম্বারের একটা বিকল্প এন্ডিং শুট করা হয়েছিল, যেখানে পাণ্ডুরাঙ্গা এই চয়েসটা করছে না, সে আবার ওই লোভের জীবনটা বেছে নিচ্ছে। কাজেই আমরা বুঝতে পারছি এই চক্রটা চলতে থাকে। এই শেষ দৃশ্যটাকে অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়। এক তো হচ্ছে ওর এই গুপ্তধনটা খারিজ করা বা নাকচ করার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে পাণ্ডুরাঙ্গা হয়তো এই চক্রটা ভাঙতে সক্ষম হলো, বা সেখান থেকেই যদি নির্মাতারা আবার শুরু করেন তাহলে হয়তো তারা অন্যভাবে গল্পটাকে তৈরি করবেন। কিন্তু এই শেষ দৃশ্যের অর্থটা এই দাঁড়ায় আমার কাছে, এটা কখনো থামবে না। কারণ এই বন্ধ দরজা, যদি আমি ধরে নিই যে পাণ্ডুরাঙ্গা তখন গুপ্তধনটা নিল না, কিন্তু এই বন্ধ দরজার ওপারে কি হলো সেটা তো আমি জানি না। কে বলতে পারে সে বড় হয়ে আবার ফিরে আসবে না? সে তো বিনায়কও তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি আর কখনো ফিরবো না, আবার আসে, আবার ফিরে। কিন্তু পাণ্ডুরাঙ্গা যে কখনো আবার ফিরে আসবে না সেটার তো কোনো নিশ্চয়তা নেই। কাজে এই চক্রটা চলতেই থাকবে। এবং যত আজকের এই পুঁজিবাদী পৃথিবীতে লোভ ব্যাপারটা এতটা বাড়ছে, বরাবরই ছিল, এখন আমাদের লোভটাকে ব্যবসায়িক স্বার্থে কাজে লাগানো হয়। আচ্ছা, তুমি 2টো সোফা কিনবে, তাহলে আরো 2টো চেয়ার নিয়ে দেখো না, তার সঙ্গে একটা কফি টেবিল ফ্রিতে দিচ্ছি। তো এই যে ক্রমাগত জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, ফ্রি এর আকর্ষণ, ধরো 5টা জিনিস 3000 টাকা দাম, সেটাকে কেটে লেখা হলো 4টে জিনিস 2400, এটা নিলে তোমাকে 2700 টাকায় ওটা দিয়ে দেবো। 5টা জিনিসের দাম হয়তো তার থেকে অনেক কম, ঠিক আছে? তো এই যে আমার না লাগলেও আমি শুধু ডিসকাউন্ট পাবো বলে, ছাড় পাচ্ছি এই ভেবে আমি একটা জিনিস কিনে নিলাম, এই আকাঙ্ক্ষাটা কিন্তু দিন দিন বাড়বে, কারণ এটাকে বাড়ানো হবে। তো টুম্বার কখনোই অপ্রাসঙ্গিক হবে না। আজকে টুম্বার নিয়ে আলোচনা হচ্ছিল, আর আলোচনায় ছিল রণদীপ আমার সঙ্গে এতক্ষণ। তোমাকে আবারও ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আজকের সময় একেবারে শেষ, তাই আজকের মতন এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও আগামী পর্বে দেখা হবে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো আমরা। ভালো থাকুন, নমস্কার। আমাদের আজকের পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। ফিরে আসছি আগামী সপ্তাহে একই দিন একই সময়ে, শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা।